বেনজিরকে হাতে পেলে রিমান্ড চাইবে প্রসিকিউশন। শাপলা চত্বরে তো এটা আপনারা জানেনই যে এখানে নির্বিচারে গণহত্যা করেছে, জেনোসাইডের অভিযোগ আছে, টিএফআই সেলে গুমের অভিযোগ আছে, যেটা সাক্ষী চলতেছে, আরো যেগুলি আমাদের বিচার চলতেছে, বেশিরভাগই হচ্ছে তার ক্রসফায়ার। দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু দুদকের, প্রত্যর্পণে বাধা হতে পারে আইনি জটিলতা। এবং এটা সহজ হবে না, কারণ অনেক রকম জটিলতা আছে এবং তিনি এখন বিদেশি নাগরিক। ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব, উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধার ঘটনায় ক্ষোভ প্রকাশ, দুঃখজনক বললেন পররাষ্ট্রমন্ত্রী। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। এবং অভিবাসন নীতি আরও কঠোর করছে ইতালি। এবছর 10,000 অভিবাসীকে ফেরত পাঠানোর পরিকল্পনা, উদ্বেগে প্রবাসীরা। আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 প্রবাসী সংবাদে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে 3টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। শাপলা চত্বর হত্যাকাণ্ড, ক্রসফায়ার, গুম, অপহরণ সহ বিভিন্ন অভিযোগে আরও অন্তত 10টি মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আর বেনজিরকে দেশে ফেরানোর অফিসিয়াল প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে দুদক। শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ক্রসফায়ার, গুম, খুন এবং সীমাহীন দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পলাতক অবস্থায় দুবাইয়ে আটক হয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, এমন কোনো অপরাধ বাকি নেই যেটি করেননি বেনজির। ক্ষমতার অপব্যবহার করে মানুষের ওপর জুলুম করেছে সে। শাপলা চত্বরে তো এটা আপনারা জানেনই যে এখানে নির্বিচারে গণহত্যা করেছে, জেনোসাইডের অভিযোগ আছে, টিএফআই সেলে গুমের অভিযোগ আছে, যেটা সাক্ষী চলতেছে, তার সাথে অন্যান্য বাহিনীর মানুষও আছে। আমাদের আরও একরাম হোসেন ক্রসফায়ারের ঘটনার সাথে তিনি আছেন। আরও যেগুলি আমাদের বিচার চলতেছে, বেশিরভাগই হচ্ছে তার ক্রসফায়ার, খুন, অপহরণ, এইগুলো। দেশে ফিরিয়ে আনা হলে তাকে ট্রাইব্যুনালে হাজির করে রিমান্ডের আবেদন করবে প্রসিকিউশন। তিনি ফেরত আসা সাপেক্ষে আমাদের এখানে যে মামলাগুলো চলমান আছে সেগুলোতে তাকে আনা হবে এবং যেগুলোতে ইনভেস্টিগেশন চলছে সেগুলোতে তাকে রিমান্ডের আবেদন করা হবে। তার কাছ থেকে আমাদের অনেক তথ্য প্রমাণ পাওয়ার ব্যাপার আছে। তিনি বাংলাদেশের এমন কোনো দুর্নীতি নাই যেটা তিনি করেননি। এদিকে বেনজিরকে দেশে ফেরানোর অফিসিয়াল প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে দুদক। দুদক ফরমালি চিঠি পাওয়ার পরে তাকে ফিরিয়ে আনার কার্যক্রম প্রক্রিয়া শুরু করে দিয়েছে। গতকাল থেকেই মূলত এই বিষয়ে কাজ করছে। ফরমালি দুদক একটা রিকোয়েস্ট লেটার পাঠাবে। শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই নয়, দুদকেও 6 মামলার আসামি সাবেক আইজিপি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে আদৌ দেশে ফিরিয়ে আনা কি সম্ভব? বিশ্লেষকদের অনেকে বলছেন রাজনৈতিক প্রতিহিংসা নেই এবং মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে না মর্মে বাংলাদেশের পক্ষ থেকে নিশ্চিত করতে পারলে তাকে ফেরানো সম্ভব। তবে আইনজীবীরা বলছেন 1 মাসের মধ্যে যেসব নথিপত্র চাওয়া হয়েছে তা যথাযথভাবে সরবরাহ করা সহজ নয়। সেই সাথে আইনি জটিলতা বেনজিরের প্রত্যর্পণকে অসম্ভব করে তুলতে পারে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ আল আবনী। দুবাইয়ের সাবেক আইজিপি পলাতক বেনজির আহমেদকে গ্রেফতার করেছে ইন্টারপোল। গ্রেফতারের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। সাধারণ মানুষের পাশাপাশি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরিমণি মজা লিখে খবরের একটি ফটোকার্ড শেয়ার করেন। 2021 সালে বোট ক্লাবকে কেন্দ্র করে আলোচিত ঘটনাতেও বেনজির আহমেদের নাম আসে। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হয়েছিলেন তিনি। গোপালগঞ্জের শাহপুরে প্রায় 1400 বিঘা জমির উপর সাভানা ইকো রিসোর্ট ছাড়াও পুলিশের সাবেক এই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা তার স্ত্রী ও 2 মেয়ের নামে গড়েন সম্পদের পাহাড়। দেশের বিভিন্ন এলাকায় তাদের নামে অন্তত 6টি কোম্পানির খোঁজ মেলে। দেশে বিদেশে গড়েন অঢেল সম্পদ, একাধিক ফ্ল্যাট। 2 মেয়ের নামে বেস্ট হোল্ডিং ও 5 তারা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে 2 লাখ শেয়ার। ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা নামের রিসোর্টের মালিকানায় যুক্ত বেনজির। পূর্বাচলে ডুপ্লেক্স বাড়ি ও জমিও আছে।
এসব নিয়ে আলোচনার পাশাপাশি সামনে আসে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়টি। ইন্টারপোলের সাথে বাংলাদেশের সমন্বয়কারী পুলিশ হেডকোয়ার্টারের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি ইতিমধ্যেই তাকে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে। এনসিবি কর্মকর্তা ও আইনজীবীরা জানিয়েছেন, রেড নোটিশে গ্রেফতার ব্যক্তিকে ফেরত পাঠানো নির্ভর করে আটককারী দেশের আইন, আদালত, প্রত্যর্পণ সংক্রান্ত চুক্তি, কূটনৈতিক তৎপরতা এবং মামলার নথিপত্রের গ্রহণযোগ্যতার উপর। ইন্টারপোল বলছে, গ্রেফতারের 30 দিনের মধ্যে বাংলাদেশকে কূটনৈতিক চ্যানেলে ফেরত চেয়ে অনুরোধ পাঠাতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ প্রস্তাব অনুমোদন করার পর তা পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠাতে পারবে। বেনজিরকে ফেরাতে প্রত্যর্পণ প্রস্তাবের সাথে দিতে হবে গ্রেফতারি পরোয়ানা, মামলার এজাহার, অভিযোগপত্র, অপরাধের বিবরণ, সংশ্লিষ্ট আইন ও শাস্তির বিধান, আদালতের আদেশ এবং প্রত্যর্পণের আইনি ভিত্তি সহ বেশ কিছু নথি। এগুলো আমিরাত কর্তৃপক্ষের গ্রহণযোগ্য ভাষায় অনুবাদ করে দিতে হবে। আইনজীবীরা বলছেন, প্রত্যর্পণ অনুরোধ পেলে তা প্রথমে যাচাই করবে তারা। বিষয়টি সে দেশের আদালতেও গড়াতে পারে। আর অভিযুক্তের একাধিক দেশের নাগরিকত্ব থাকলে প্রক্রিয়াটি আরও জটিল হতে পারে। যদি উনি বাংলাদেশের নাগরিক হিসেবে বহাল থাকেন, তাহলে বাংলাদেশে ওনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা একটু সহজ হবে অন্যান্য প্রক্রিয়ার থেকে। আরব আমিরাতের সাথে বাংলাদেশের কোনো বন্দি বিনিময় চুক্তি, যেটাকে আমরা এক্সট্রাডিশন চুক্তি বলি, সেটা নাই। পুলিশের সাবেক এই ডিআইজি অবশ্য মনে করেন, বেনজিরকে 1.5 মাসে ফেরানো সম্ভব। তার বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা নয়, দুর্নীতি কেন্দ্রিক। তারাও যথাযথ যখন পেয়েছে তখন তারা বুঝতে পারছে যে একে গ্রেপ্তার করা দরকার। তারা গ্রেপ্তার করেছে পুলিশ সদর দপ্তরের এবং ইন্টারপোলের রিকুইজিশনের ভিত্তিতেই। তো সেই ক্ষেত্রে তার দেশে ফিরিয়ে আনতে কোনো আইনগত বাধা নেই। তো পুলিশ সদর দপ্তর আমার দৃঢ় বিশ্বাস এই সপ্তাহের মধ্যে সকল আনুষ্ঠানিকতা কমপ্লিট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোল এবং ইউএই সরকারকে জানাবে। 1-1.5 মাসের বেশি লাগার কথা না আর কি। সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে, বেনজিরের মতো দুর্নীতিবাজকে ফেরাতে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করা উচিত। তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে নিরপেক্ষ তদন্ত হইতে হবে এবং নিরপেক্ষ বিচারের মাধ্যমে তারা যে দোষী সাব্যস্ত হয় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটা জরুরি। কারণ অন্যায় করে, আমি আগেই বলেছি, অন্যায় করে পার পেয়ে গেলে অন্যায় আরও উৎসাহিত হয়। এক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া মেনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন তারা। আমি আশা করি তাকে ফেরত আনা যাবে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সোমবার মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে। এরই ধারাবাহিকতায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের 2 দিনের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান অংশ নিতে দিল্লি গেলে তাকে বিমানবন্দর থেকে দিল্লিতে প্রবেশে বাধা দেয় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে তিনি কলম্বো হয়ে ঢাকায় ফিরেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ওই বৈঠকে উপদেষ্টার অংশ নেয়ার বিষয়টি গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। এরপরও জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশ করতে না দেয়া অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তথ্য জানার পর যথোপযুক্ত ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। এই ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ ও নিন্দাও জানিয়েছে ঢাকা। তাহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবছর প্রায় 10,000 অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে ইতালি। স্বেচ্ছায় ও বাধ্যতামূলক উভয় প্রক্রিয়ার মাধ্যমেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
সোমবার এমন তথ্য জানিয়েছে মেলোনি প্রশাসন। এতে উদ্বিগ্ন দেশটিতে বসবাসরত নথিবিহীন অভিবাসীরা। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শরণার্থীদের ঢল ঠেকাতে অভিবাসন আইন কঠোর করেছে ইতালি সরকার। সেই সঙ্গে অবৈধ অভিবাসন রোধ, সীমান্ত নিয়ন্ত্রণ জোরদারে নিচ্ছে কঠোর পদক্ষেপ। এবার ইউরোপীয় ইউনিয়নের নিরাপদ দেশের তালিকাভুক্ত নাগরিক এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে বিবেচিত অভিবাসীদের অগ্রাধিকার দিয়ে বহিষ্কার কার্যক্রম জোরদার করছে মেলোনি প্রশাসন। বিশেষজ্ঞদের মতে এই নীতি মূলত অনিয়মিত অভিবাসী ও যাদের আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হয়েছে তাদের লক্ষ্য করেই বাস্তবায়ন করা হচ্ছে। ফলে বৈধভাবে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরা যেমন ওয়ার্ক পারমিটধারী বা স্টুডেন্ট ভিসাধারীরা বড় ধরনের ঝুঁকিতে পড়বেন না। সরকারি তথ্য অনুযায়ী 2025 সালে ইতালি থেকে 6,772 জন অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, আর 2026 সালের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 2,000 অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এই নীতি নিয়ে বিতর্ক রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বহিষ্কারের সংখ্যা ও প্রক্রিয়া নিয়ে আরও স্বচ্ছতা প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শকের বিষয়ে আরও খবরাখবর জানাতে ইতালির মিলান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, ইউর নতুন আইন ও ইতালি থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় বাংলাদেশিরা কতটা ঝুঁকিতে আছে? প্রতীক্ষিত যে নিয়মটি, অর্থাৎ ইউরোপ সহ ইতালি সহ টোটাল ইউরোপকে অবৈধ অভিবাসী মুক্ত রাখার যে নীতিটি ছিল সেটি কিন্তু এখন ইউরোপীয় ইউনিয়ন কিন্তু এখানে সামিল হয়েছে। অর্থাৎ 12 জুনের পর কিন্তু ইতালি সহ সমগ্র ইউরোপে অবৈধ অভিবাসীদের জন্য আরো কঠোর নিয়ম নীতি তারা চালু করেছে। সম্প্রতি কিন্তু রোমের ইতালি যে স্বরাষ্ট্রমন্ত্রী মাত্র পিয়ান্তেসি তিনি কিন্তু বলেছেন যে চলতি বছর অন্তত পক্ষে 10,000 অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এদের মধ্যে এছাড়া যাদের ডকুমেন্টস আছে কিন্তু তাদের যদি এই দেশটিতে নিরাপত্তা জনিত হুমকি হিসেবে চিহ্নিত করা তাহলে কিন্তু তাদেরও পাঠানো হবে। এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশেরও অনেক বিপদের মধ্যে থাকতে পারে, কারণ বাংলাদেশটি কিন্তু ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন দুটি দেশই কিন্তু নিরাপদ দেশের নাগরিক হিসেবে তালিকাভুক্ত করেছেন। এছাড়াও কিন্তু এই ঘটনার পরপরই কিন্তু আমরা যেটি দেখতে পেরেছি যে বাংলাদেশের ইতালি দূতাবাস, অর্থাৎ বাংলাদেশের যে ইতালি দূতাবাসটি রয়েছে তারা কিন্তু একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে যে এখন থেকে লিবিয়া দিয়ে যদি কেউ ইতালিতে প্রবেশ করে তাহলে তাকে আর বৈধতা না দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা দিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক। নতুন নিয়মে পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসে প্রকাশ করা হবে। দুপুর 2টা থেকে বিকেল 4:30টার মধ্যে সাইন আপ ও ওয়েব ফাইল আপলোড করতে হবে। সফলভাবে ফাইল আপলোড করা আবেদনকারীরা বিকেল 5টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আপলোড করা পিডিএফ ফাইল 30 দিনের বেশি পুরনো হলে গ্রহণযোগ্য হবে না। এছাড়া মেডিকেল ভিসাধারীরা অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে ভবিষ্যতে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। 5 দশকেরও বেশি সময় পর NBA চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে রাস্তায় নামেন হাজারো নিউ ইয়র্ক নিক্স সমর্থক। সেই উল্লাস এক পর্যায়ে রূপ নেয় সহিংসতায়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনের মিডটাউনে একাধিক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় একজন কিশোর গুলিবিদ্ধ হন এবং আগুন দেয়া হয় বিশ্বকাপ দর্শকদের বহনকারী একটি শাটল বাসে। নিউ ইয়র্ক থেকে আরিফুর রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার পর নিউ ইয়র্ক নিক্সের ঐতিহাসিক NBA শিরোপা জয় উদযাপনে ম্যানহাটনের রাস্তায় নামেন হাজারো সমর্থক। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ও মরক্কোর ম্যাচ শেষে দর্শকদের নামিয়ে ফেরার পথে 15টি শাটল বাস টাইমস স্কয়ার এলাকায় আটকা পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান এই সময় শত শত তরুণ বাসগুলোর উপর উঠে পড়েন এবং উল্লাস শুরু করেন। এক পর্যায়ে তারা নিউ ইয়র্ক সিটি প্রশাসনের ভাড়া করা একটি স্কুল বাসে আগুন ধরিয়ে দেন। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায় এবং আরো কয়েকটি বাস ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও জরুরি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। এদিকে নিউ ইয়র্ক পুলিশ জানায় উল্লাস চলাকালীন সময়ে টাইমস স্কয়ার এলাকায় 17 বছর বয়সী এক কিশোরের পায়ে গুলি লাগে। এ ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়।
নিক্সের সমর্থকদের কাছে এই জয় আবেগঘন। 1973 সালের পর প্রথমবারের মতো দলটি NBA শিরোপা জেতায় উচ্ছ্বাসে মাতেন সমর্থকরা। বিশ্লেষকদের মতে বড় বা ঐতিহাসিক জয়ের পর এমন উচ্ছ্বাস নতুন নয়, তবে জননিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবকে শান্তিপূর্ণ রাখার দায়িত্ব সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তীব্র গরমে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে মধ্যাহ্ন বিরতি কর্মসূচি। 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় দুপুর 12:30 থেকে বিকেল 3টা পর্যন্ত সরাসরি রোদের মধ্যে শ্রমিকদের কাজ করানো যাবে না। প্রতি বছরের মতো এবারও এই নির্দেশনা দিয়েছে আবুধাবি। টানা 22 বছর ধরে চালু থাকা এই কর্মসূচির আওতায় শ্রমিকদের বিশ্রাম, ছায়াযুক্ত স্থান, বিশুদ্ধ পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা নিয়োগকর্তার বিরুদ্ধে জরিমানা ও প্রশাসনিক ব্যবস্থা নেয়ার বার্তাও দিয়েছে কর্তৃপক্ষ। কানাডার সেন্ট জনসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ ইস্তিনাব মাহি। আহত হয়েছেন আরও 3 জন। শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহির বাড়ি চট্টগ্রামে। তিনি উচ্চশিক্ষার জন্য কানাডায় অবস্থান করছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। মাহির মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। এদিকে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে তার পরিবার। কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সাসকাটুনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তার রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা। জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শওকত হোসেন টগর, মঞ্জুরুল শাহেদ ইফতেখার সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন বিএনপির প্রবাসী নেতাকর্মীরা। পরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কোনো দল বা ব্যক্তি নয়, গণমাধ্যমকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের গঠনমূলক সমালোচনা করতে সাংবাদিকদের পরামর্শ দিয়েছেন তিনি। সোমবার দুপুরে টেলিভিশনের হেড অব নিউজ, সিইও এবং সিএনইদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকরা জানান, প্রধানমন্ত্রী দেশ গঠনে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেছেন। আর প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, গণমাধ্যমে শৃঙ্খলা ফেরাতে ও সাংবাদিকদের চাকরি সুরক্ষার জন্য স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার। সরকার গঠনের পর এই প্রথম শুধুমাত্র টেলিভিশনের সিইও, হেড অব নিউজ সহ শীর্ষ ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিনিয়র সাংবাদিকরা স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা ও সাংবাদিকদের নানা সংকট সম্ভাবনার কথা প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা করেন। বৈঠক শেষে দেশের টেলিভিশনের শীর্ষ সাংবাদিকরা বলেন, প্রধানমন্ত্রী দেশের স্বার্থে সত্য সংবাদ তুলে ধরার আহ্বান জানিয়েছেন। আমরা আমাদের যত সমস্যাগুলো আছে এবং অতীতে আমরা যেসব সমস্যা ফেস করেছি সেই সমস্যাগুলো তুলে ধরেছি। আগের মতো দলীয় সাংবাদিকতার নামে সরকারের তোয়াস্ত এগুলো মোটেও প্রয়োজন নেই। যেটা সত্য, সেই সত্যকে যেন আমরা সঠিকভাবে তুলে ধরি, সেটাই তার প্রত্যাশা এবং আমরাও সেভাবেই কথা বলেছি। আলোচনায় উঠে আসে সাংবাদিকদের চাকরি সুরক্ষা, ওয়েজ বোর্ড সহ নানা প্রসঙ্গ। নিউজ 24 এর হেড অব নিউজ শরীফুল ইসলাম খান জানান, দেশের কল্যাণে নিরপেক্ষ সাংবাদিকতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উনি আশা প্রকাশ করেছেন যে আমাদের যে টেকনিক্যাল ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলেছি, ওয়েজ বোর্ড এবং বেতন কাঠামো, টেকনিক্যাল ইস্যু, ডিজিটালাইজেশন, এগুলো নিয়ে কাজ করছে তথ্য মন্ত্রণালয় এবং দ্রুত সমাধান হবে বলে উনি বিশ্বাস করেন। তিনি যেটি পরিষ্কার বলেছেন যে কোনো সাংবাদিককে বিএনপির বা দলের পক্ষে হয়ে কাজ করার দরকার নেই। দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, সামগ্রিক গণমানুষের উন্নয়নের জন্য ফোকাস করতে হবে। তিনি পরিষ্কার বলেছেন যে আমরা দেশটাকে লন্ডন, সিঙ্গাপুর বানাতে চাই না, কিন্তু গত ফেসিড সরকারের আমলে যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, সেই আবর্জনা মুক্ত করে ধীরে ধীরে কিছুটা ভালোর পথে এগিয়ে নিতে চাই। সাংবাদিকদের সহায়তা চেয়েছেন যেন এই যাত্রাটা সুগম হয়, মসৃণ হয়। তিনি বলেছেন যে ইতিবাচক যে কাজগুলো রয়েছে সেগুলো শুধু সরকারের স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, দেশের স্বার্থে গণমাধ্যম যাতে এই কাজগুলোকে সমর্থন করে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের যাবতীয় সমস্যা নিরসনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে আন্তরিক প্রধানমন্ত্রী। আগামী 18ই জুন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার ব্যাপারে একটা আলোচনা হবে। সেখানে যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে যারা সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত আছেন, যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন, সবাই মিলে বসে একটা নীতি কাঠামো তৈরি করলে আমরা আশা করি যে আমাদের বিদ্যমান যে সমস্যাগুলো আছে এগুলো একটা সমাধানের দিকে যাবে। টেলিভিশন মিডিয়াকে একটি শক্তিশালী ইন্ডাস্ট্রি হিসেবে গড়তে সরকার প্রধানের সহযোগিতা কামনা করেছেন দেশের শীর্ষ সাংবাদিকরা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসী সংবাদ। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।